ফ্যাসিবাদী আইকনকে ভাঙা নিয়ে দলমতের ঊর্ধ্বে একটা জনমত ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ গিয়েছে। বাংলাদেশের ভেতরে ফ্যাসিবাদ বিরোধী যে পক্ষগুলো আছে তাদের ভেতরকার একটা তাদের ভেতরে পরস্পর একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য সেই প্রোপাগান্ডা মেশিনগুলো কাজ করছে। এবং দুর্ভাগ্যজনকভাবে দুঃখজনকভাবে আমাদের ভেতরকার কেউ কেউ অর্বাচীনের মতো সেই সব বয়ানকে গিলে সেগুলোকে আবার উগরে দিচ্ছেন। নিজেদের মধ্যে লড়াইটা যেন এখন করতেই হবে। খুব গুরুত্বপূর্ণ একটা সময় যখন আমরা আসলে একসাথে ফ্যাসিবাদী পতিত শক্তির বিরুদ্ধে লড়াই করার কথা ছিল। ওসমান হাদির রাজনীতিটা যদি আপনি না বুঝেন, হাদি ভাই আসলে কোন রাজনীতিটা করতে চেয়েছে বাংলাদেশে, তাহলে আসলে আপনি বিভ্রান্ত হবেন। আমি শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে ভাইয়ের কথাগুলোর সাথে দ্বিমত করি। এখানে 5ই আগস্টে আমরা এই বাইনারিটা তো ভেঙে দিয়েছিলাম। এই যে ডানপন্থী বামপন্থী এই ধরনের একটা বাইনারি সেট করে আমি যেই জায়গাটায় আছি, আজ ভার্সেস দেম, আমি এবং তারা, এই বাইনারিটা তো আমরা ভেঙেই 5ই আগস্টটা সফল করেছি। আজকে যদি আমার আবার সেই বাইনারিতে সেট করতে হয় যে আমি বামপন্থী তুমি ডানপন্থী, এই জায়গাটায় যদি আমার আজকে আবারও যেতে হয়, তাহলে তো 5ই আগস্টের স্পিরিটটাকে আমি ধারণ করতে পারলাম না। মোটা তাকে এই প্রশ্নটা আমি রেখে গেলাম ভাইয়ের কাছে। আর দ্বিতীয়ত আরেকটা কথা আমি এখানে বলবো, বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সি 5ই আগস্টের পর থেকে ওইভাবে ফাংশনাল হয় নাই। সেটা আপনি যে কোনো গোষ্ঠীর উপর দায় চাপাতেই পারেন, সেটা আপনার অ্যানালাইসিস হতে পারে, কিন্তু বাংলাদেশে আপনি দেখেন যারাই একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চেয়েছে তারা কিন্তু ওইভাবে যেভাবে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির বাধার মুখে পড়ার কথা ছিল, দায়িত্ব নিয়ে কাজটা করার কথা ছিল, সেই দায়িত্বটা কিন্তু তাদের জায়গা থেকে পালন হয়নি বিধে তারা সেই সুযোগটা পেয়েছে। যারা অপরাধীরা যারা ছাড়া পেয়েছে তাদেরকে আবার আইনের আওতায় নিয়ে আসা কেন হলো না? এবং পুলিশের পোশাক পরিবর্তন আমরা দেখলাম, কিন্তু পুলিশের দলদাস হয়ে ওঠার যে একটা প্রবণতা, সেটার জায়গা থেকে দলনিরপেক্ষ হওয়ার যেই যাত্রাটা, সেই সূচনাটা তো আমরা দেখি নাই। তো অনেকভাবেই তো আসলে যেই সংস্কারগুলো প্রত্যাশিত ছিল সেই সংস্কারগুলো করা সম্ভব হয়ে ওঠে নাই। এবং ওইভাবে সরকার যেই সিদ্ধান্তগুলো নিবে শক্তিশালী জায়গা থেকে, সেটা সরকার নিতে পারে নাই। আমি ছোট করে এখানে আপনার প্রশ্নতে একটু ফিরে আসি। আসলে গতকালকের যে ঘটনাটা, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এটা ঢাকার মতো একটা জায়গায়, এত ভাইটাল একটা জায়গায় এইভাবে ঘটে গেল। এর দ্বারা আসলে আপনার একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে যে বাংলাদেশে এখন অস্থিতিশীল পরিবেশ কারা চায়। দেখেন, সবগুলো রাজনৈতিক দল এ ব্যাপারে অনেকটাই একমত, এবং তফসিল ঘোষণার পরে তারা স্বাগত জানিয়েছে যে নির্বাচনটা আমরা একটা নির্বাচিত সরকারের দিকে যাত্রা শুরু করছি, আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সরকার থেকে নিয়ে শুরু করে সবগুলো রাজনৈতিক দল এই ব্যাপারে একই সুরে কথা বলছে। একমাত্র পতিত ফ্যাসিবাদী শক্তি যারা বাংলাদেশে নির্বাচনটা চায় না। অতএব এখানে এই পরিবেশ তৈরি করে কারা আসলে এর ফায়দা নিতে চাচ্ছে সেটা খুব স্পষ্ট। আমি ছোট্ট করে একটু দ্বিমত করে রাখি। 32 নম্বরের ফ্যাসিবাদী আইকন ভাঙার ব্যাপারে আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের যেই পজিশন ছিল, এটা বাংলাদেশে কোনো পপুলিস্ট পজিশন না, এটা বাংলাদেশের 16 কোটি জনগণের পজিশন ছিল, এটা কোনো রাজনৈতিক দলের পজিশন ছিল না। হ্যাঁ, আপনি হয়তো এটাকে অনেকভাবে জাস্টিফাই করার ক্ষেত্রে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু 32 নম্বরের এই ফ্যাসিবাদী আইকনকে ভাঙা নিয়ে দলমতের ঊর্ধ্বে একটা জনমত ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ গিয়েছে। অতএব এটাকে মব বলার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত, বাংলাদেশে আরও যেই কয়টা ঘটনা ঘটেছে, আপনার মাজার ভাঙা থেকে নিয়ে শুরু করে আরও যেই ঘটনাগুলো ঘটেছে, মবের যেই কালচারের কথা আমরা বলছি, সেটার ব্যর্থতা এককভাবে অপরাধীদের দিয়ে আপনি পার পাবেন না। এখানে ল এনফোর্সমেন্ট এজেন্সির অবশ্যই দায়িত্ব ছিল। আপনি যদি কালকের ঘটনায় শুধু যে গুলি করেছে তার দায় দিয়ে আপনি যদি প্রশাসনের দায় এবং যারা আসলে এই ঘটনার পেছনে কখন থেকে ঘটছে এবং এটার কি সোর্স যারা বের করতে ব্যর্থ হয়েছে, এখন পর্যন্ত যে তদন্তের কোনো রিপোর্ট আমরা দেখলাম না, হ্যাঁ, এই যে 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এটার দায়িত্বশীল যারা ছিল, সংশ্লিষ্ট যারা প্রশাসনের দায়িত্বশীল ছিল, তাদের ব্যর্থতাও আপনাকে সামনে নিয়ে আসতে হবে। সেই জায়গাটাও আপনাকে ক্ল্যারিফাই করতে হবে।